হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? বুয়েট সিকিউরিটি কোশ্চেন ব্যাংক সমাধান ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আমাদের হাতুড়ি পেরেক সংক্রান্ত অঙ্ক। আমাদের অ্যাডমিশন পরীক্ষায় এই হাতুড়ি দিয়ে পেরেক লাগানোর অঙ্ক অনেক এসে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে বলি, ঢাকা ভার্সিটি বলি বা অন্যান্য যে কোনো ভার্সিটির এক্সামের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো টপিক। সো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আসো শুরু করা যাক। কি বলছে? একটি আনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্বভাবে রাখা আছে। তাহলে আনুভূমিক মানে এবারে আনুভূমিক তল, এটা কাঠের তক্তা বা একটা আমাদের টেবিল আছে, তারপরে পেরেকটা এইভাবে, এই তলের উপরে এইভাবে উলম্বভাবে পেরেকটা রাখা আছে। ওকে, তার মানে আমরা যদি এখানে বলি যে এই হচ্ছে আমাদের একটা আনুভূমিক তল, ঠিক আছে? এই তলের উপরে একটা পেরেক এইভাবে উলম্বভাবে রাখা আছে। ওকে, কি বলছে? 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়া নিচের দিকে এত বেগে আঘাত করা হচ্ছে। তাহলে হাতুড়ির ভর 1 কেজি আর এটা এত বেগে আঘাত করছে। তাহলে আমরা যদি বলি, তাহলে এখানে আমরা কি করতেছি, একটা হাতুড়ি দ্বারা এটাকে আঘাত করা হচ্ছে এবং কিভাবে? হাতুড়ি একদম সোজা খারাপ হবে, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেলে নাই। অ্যাঙ্গেল থাকলে কিন্তু আবার যদি কোণ দিয়ে থাকতো, এত কোণে আঘাত করছে, তখন কিন্তু আবার ঘটনা একটু ভিন্ন হতো। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে লম্বভাবে হাতুড়ি আঘাত করছে, হাতুড়ির ভর দেওয়া আছে 1 কেজি, হাতুড়ির বেগ দেওয়া আছে। এন্ড পেরেকটি কাঠের মধ্যে এত মিটার ঢুকে গেলে গড় প্রতিরোধী বল বের করো। আচ্ছা, তাহলে হাতুড়ি যখন আঘাত করবো, তাহলে পেরেকটা তো এখানে কি করবে? ভিতরে একটু হলে প্রবেশ করবে। তাহলে আমরা ধরলাম পেরেকটা কতটুকু, যে এক্স পরিমাণ ভিতরে প্রবেশ করলো, সেই এক্স এর মানটা দেওয়া আছে আমাদের এত মিটার। এই যে এক্স এর মান বলা আছে যে এত মিটার প্রবেশ করছে। তাহলে এখন আমাদের যে একটা তলকে কোনো কিছু ভেদ করে যাওয়ার সময় কি করবে? তল তাকে একটা নির্দিষ্ট বলে বাধা দিবে। তাহলে এখানে একটা বাধা দানকারী বল কিন্তু ক্রিয়া করতেছে, সেই এফ এর মানটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে এখানেও দেখো যে কি হচ্ছে, আমরা একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে আঘাত করতেছি এবং এখানে পেরেকের কিন্তু কোনো ভরের কথা বলা নাই। দেখো, পেরেকের কোনো ভর দেওয়া নাই, মানে পেরেকের ভরটা খুব নগণ্য আমরা ধরতে পারি। তার মানে এই হাতুড়ির যে গতিশক্তি, তার পুরোটাই পেরেকে ট্রান্সফার হবে, বা হাতুড়ি যেই বেগে আমরা আঘাত করছে সেই পুরো গতিশক্তি নিয়েই পেরেকটা চলতে থাকবে। এখানে যদি পেরেকের ভর দেওয়া থাকতো তখন কিন্তু আমার ঘটনা আলাদা হতো, সেটা আমরা পরে লাস্টে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমরা আগে ম্যাথটা সমাধান করি। তাহলে এখানে এই হাতুড়ির যে গতিশক্তি নিয়ে আঘাত করছে পেরেক, সেই গতিশক্তি নিয়ে কাজ করা শুরু করবে। তাহলে এটাও আমরা কি করব? সেই কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করেই কিন্তু করতে হবে, কারণ গতিশক্তির পরিবর্তন হচ্ছে যেহেতু, আর গতিশক্তি দ্বারাই কাজটা হচ্ছে। সো এটাও আমাদের কি হবে? আমাদের কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করেই করতে হবে। যদিও এটা অনেক সময় গতিশক্তি বিভব কনসেপ্ট অনেকে বলে, কিন্তু আসলে তা না, এটা কিন্তু আসলে কাজ শক্তির আমাদের যে উপপাদ্য সেটা দিয়ে। তাহলে এখানে আসো, যে এই বস্তুর উপরে মোট কি কি ধরনের বল কাজ করতেছে এই পেরেকের উপরে। তাহলে পেরেক যখন ওর ভিতরে ঢুকতে শুরু করবে, তখন তো সে এফ বলে বাধা পাচ্ছে, তার উপরে একটা বাধাদানকারী বল আছে। আর হাতুড়ি যখন আঘাত করবে, তাহলে হাতুড়ির যে একটা বল ওজন এমজি, সেটা কিন্তু আবার নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে হাতুড়ির যে ওজন সেটাও তো পেরেকের উপর কাজ করবে। তাহলে পেরেকের উপর কিন্তু দুই ধরনের বল কাজ করবে, এক হচ্ছে হাতুড়ির ওজন নিচের দিকে, আর এই তলের কাঠের তক্তা বা তল যাই বলি, বা আমাদের মাটির মধ্যে বা দেওয়ালের মধ্যে কথা বলা হোক, তাহলে তার বাধাদানকারী বল কিন্তু উপরে কাজ করবে। সো এই দুটা বলের লব্ধি বল দ্বারা সে কি করছে? এক্স পরিমাণ সরণ ঘটছে। তাহলে এই লব্ধি বল দ্বারা কৃত কাজ হবে তার গতিশক্তির পরিবর্তনের সমান। আর এখানে গতিশক্তির পরিবর্তন কত? যেহেতু আমাদের আদি গতিশক্তি হাফ এমভি স্কয়ার আর শেষ গতিশক্তি 0, আর এখানে কাজটা হচ্ছে কি? বলের বিরুদ্ধে কাজ ঋণাত্মক। সো আমরা দুই পাশ থেকে চিহ্ন অ্যাভয়েড করলে একবারে লিখতে পারবো লব্ধি বল এফ মাইনাস এমজি। তাহলে এটার উপর লব্ধি বল এফ মাইনাস এমজি, যেটা কোন দিকে? ঊর্ধ্বমুখী। কারণ বস্তুটা যেহেতু ভিতরে ঢুকে থেমে যাচ্ছে, তার মানে অবশ্যই বাধাদানকারী বলটা বেশি, ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাই লব্ধি বলটা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। তার সাথে এক্স ইন্টু এক্স কৃত কাজ, আর এক্স আছে নিচের দিকে, তাহলে কিন্তু কাজটা নেগেটিভ মাইনাস। ঠিক আছে, কজ 180 ডিগ্রি আমরা দিতে পারি। সো আমাদের কিন্তু বুঝতে পারছি এটাও মাইনাস। আবার গতিশক্তি আদি গতিশক্তি আছে, শেষ গতিশক্তি 0, তাহলে 0 মাইনাস হাফ এমভি স্কয়ার, দুই পাশ থেকে মাইনাস মাইনাস একবারে ক্যান্সেল করে দিলে আমরা হাফ এমভি স্কয়ার একবারে লিখতে পারি। ঠিক আছে, সো এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, দুই পাশ থেকে মাইনাস একবারে ক্যান্সেল। তাহলে আমাদের লব্ধি বল দ্বারা কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন হাফ এমভি স্কয়ার, আর লব্ধি বল এফ মাইনাস এমজি ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কিসের মান লাগবে? বাধাদানকারী বল এফ বের করতে হবে। তাহলে এফ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে এক্স দিয়ে ভাগ করে দিব, দিয়ে এমজি ওই পাশে জাস্ট যোগ করে দিব। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে হাফ এমভি স্কয়ার বাই এক্স প্লাস এমজি। ওকে, তাহলে এটা হবে আমাদের বাধাদানকারী বলের মান। তাহলে এখন যদি আমরা মানগুলো একটু বসাই দাও, এম এর মান দিয়ে আছে 1 আর বেগের মান দিয়ে আছে কত? 4। তাহলে 4 ছাড়া 16, 16 ইন্টু হাফ, তাহলে 16 ইন্টু হাফ মানে 8, 8 বাই এক্স এর মান দিয়ে আছে 0.015 প্লাস এমজি, এম এর মান তো 1 আর জি এর মান কিছু বলা নাই, সো আমরা 9.8 নিয়ে নিলাম। তাহলে 9.8 যদি হয়, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো ক্যালকুলেটরে যে আমরা হিসাব করে নিই কত আসে, 8 ডিভাইডেড বাই 0.015, ওকে, প্লাস 9.8 জাস্ট, তাহলে কত আসছে? 543.133 এত নিউটন।
তাহলে এটা হবে তলের বাধাদানকারী বল। ঠিক আছে, এখন এই সূত্রটাকে অনেকে আমাদের একটু ভিন্নভাবে লেখে, যে মনে করো এখানে যদি এটাতে গুণ করে দিই তাহলে কত আসে, এফ এক্স সমান সমান এমজি এক্স হাফ এমবি স্কোয়ার, এমজি এক্সটাকে যদি এই পাশে আমরা যোগ করে দিই তাহলে এখান থেকে আমরা এই ফরম্যাটটাকে কিন্তু আরেকভাবে লিখতে পারি। আমরা দেখো যে এই ফরম্যাটটা আমরা অনেক বই আমরা এইভাবে দেখি যে এফ ইন্টু এক্স সমান সমান হাফ এমভি স্কোয়ার প্লাস এমজি এক্স। ঠিক আছে, এই ফরম্যাটে। তাহলে এইটার এটা তো একই জিনিস আসলে, কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু আসলে সূত্রটা আসে এখান থেকে। অনেকে বলে যে এখানে এই বাধাদানকারী বলটার কৃত কাজ এটা গতিশক্তি আর হাতুড়ির বিভব শক্তির সমষ্টির সমান। আসলে কিন্তু ঘটনাটা তা না, ঘটনা কিন্তু আসলে সেটা ছিল না। ঘটনাটা মেইন ছিল কি, এখানে গতিশক্তির পরিবর্তন দ্বারা কাজ হচ্ছে, তাই কিন্তু এটা আমাদের কাজ শক্তি উপপাদ্য থেকে মেইনলি সেটার মাধ্যমে করাটা আমাদের বেশি অ্যাকুরেট এবং বেশি যুক্তিযুক্ত, তাই আমরা এটা করবো না। ঠিক আছে, তাই এটার জায়গায় এখন থেকে প্র্যাকটিস করে রাখো যে ওই কনসেপ্ট বাদ দিয়ে আমরা মেইন যে কনসেপ্ট যে লব্ধি বল দ্বারা কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, এভাবে আমরা সমাধান করে থাকবো। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, খুবই সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ। আর যেটা বলছিলাম যে এই কোশ্চেনের মধ্যে চাইলে অনেক কিছু ভ্যারিয়েশন নিয়ে আসা যায়। তাহলে কোনো একটা কোশ্চেন যখন আমরা সমাধান করব তাহলে সেটা কত প্রকারের ভ্যারিয়েশন আসতে পারে সেটা সম্পর্কে তোমার ধারণা থাকলে ফিউচারে এই টাইপের অঙ্কগুলো করার সময় তোমার কি হবে, কনসেপ্টটা আরো ভালো কাজ করবে এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। যেমন এটা বলছিলাম যে এখানে পেরেকের কোনো ভর নাই, আর পেরেকের ভর নাই বলেই আমরা বলছি যে এটার সম্পূর্ণ গতিশক্তি এতে ট্রান্সফার হবে। এখন পেরেকের যদি একটা ভর দেওয়া থাকতো তখন কিন্তু আমাদের কি হতো, এখানে একটু ডিফারেন্স আসতো। তখন আমাদের হাতুড়ি দিয়ে যখন পেরেকে আঘাত করা হতো তখন হাতুড়ির যে গতিশক্তি পুরোটা কিন্তু ট্রান্সফার হতো না। তখন কি করা লাগতো, যে হাতুড়ি এখানে আঘাত করার ফলে এখানে ভরবেগের যে সংরক্ষণ নীতি, একটার সাথে একটা সংঘর্ষ, তাই দুইটা এখানে হালকা বস্তু বলে ওইটার গতিশক্তি এটা একই রকম ধরলাম। কিন্তু যখন পেরেকের একটা নির্দিষ্ট ভর থাকবে তখন যখন সংঘর্ষ হবে, তাই সংঘর্ষের পরে পেরেকের যে বেগ সেটা কিন্তু আমাদের কি করতে হবে, ভরবেগের সংরক্ষণ নীতি দিয়ে বের করতে হবে। এবং সেই বেগ আর পেরেকের যে ভর সেটা দিয়ে কিন্তু গতিশক্তি বের করা লাগবে। সেই গতিশক্তির পরিবর্তন সমান আমাদের কৃত কাজ হবে। আবার এই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে তারপরেও কিন্তু আবার পার্থক্য হবে। সো এখানে যদি পেরেকের ভর দেওয়া থাকে তখন কিন্তু আমাদের একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, তাহলে ওগুলো মাথায় রাখলে তুমি ইজিলি বুঝতে পারবো। এক কথায় পেরেকের ভর দেওয়া থাকলে তুমি ভরবেগের সংরক্ষণ নীতি দিয়ে পেরেকের বেগটা বের করে নিবা, আর পেরেকের বেগের জন্য এখানে আমাদের পেরেকের ভর আর পেরেকের ওই বেগটা বসাবো, তাহলে মূলত হবে। ওকে, ব্যাস। তাহলে আশা করি প্রশ্ন বুঝতে পারছো এবং আমি ভ্যারিয়েশনটা কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছো। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এটা প্রথমে রুয়েটে একবার আসছিল সেম প্রশ্ন, সেম জিনিস আবার 20-21 সালে এসে আমাদের গুস্তো ইঞ্জিনিয়ারিং এ রিপিট হয়েছে। সো এই যে আমাদের সিকে রুয়েট প্রশ্ন বা আমাদের বুয়েটের প্রশ্ন যাই বলি, এগুলোর পূর্ণ কোশ্চেন ব্যাংক সমাধান করা কেন গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অলরেডি বিগত সালের প্রশ্নগুলো হুবহু রিপিট অথবা একটু মান চেঞ্জ করে দিয়ে আমাদের কনসেপ্ট একই কনসেপ্ট থেকে রিপিট আসে। এই জন্য ইঞ্জিনিয়ারিং যাদের তোমাদের টার্গেট তারা অবশ্যই এই যে আমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এর জন্য হোক এবং বুয়েটের জন্য, উভয়ের জন্যই এই বুয়েট এবং সিকে রুয়েট যে কোশ্চেন ব্যাংক, বা আমাদের এক কথায় সিকে রুয়েট হওয়ার আগে বুয়েট কুয়েট রুয়েট যখন সেপারেট ছিল তখন যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো অবশ্যই সলভ করবা। কারণ এগুলো সলভ করলে তোমার কোশ্চেন সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে যে কোন কনসেপ্ট থেকে কি ধরনের কোশ্চেন আসে, প্লাস তার মধ্যে অনেক কোশ্চেন হুবহু রিপিট এবং কি যে সামান্য মান পরিবর্তন দিয়ে করে রিপিট দিয়ে আসবে। এই জন্য এগুলো মাস্ট করাই লাগবে। ঠিক আছে, সো বইয়ের অঙ্কের পাশাপাশি অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সমাধান করতে হবে। আর তোমরা যদি এখন থেকে আমাদের সাথে এগুলো দেখতে থাকো, যারা অলরেডি ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে আসো তাদের জন্য যেমন এটা খুব উপকারী হবে, তারা সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা তাদের জন্য তো লাগবেই মাস্ট। সো আমাদের সাথে থাকো, এমন অঙ্ক জ্ঞান চর্চার সাথে থাকো আর কোশ্চেন ব্যাংক সমাধান করতে থাকো। আল্লাহ হাফেজ।